হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ভূগোল বইয়ের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ক্লাস 9-এর পঞ্চম অধ্যায় আবহবিকার এই চ্যাপ্টারটা সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই আবহবিকার চ্যাপ্টারটাতে কীভাবে তোমাদের পড়লে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এবং পরপর প্রশ্নগুলো কীভাবে করলে তোমাদের পরীক্ষার সময় তোমরা ঠিকমতো লিখতে পাবে, এই সবই সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তো দেখো, আবহবিকার সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে পরপর আমি সেগুলো লিপিবদ্ধ করেছি এবং এগুলো পরপর আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রথমেই যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে আবহবিকার কাকে বলে। ঠিক আছে, আবহবিকারের সংজ্ঞাটা কিন্তু আমাদের প্রথমেই জানতে হবে যে আবহবিকার কোন জিনিসটাকে বলা হয়। তাহলে দেখো, আবহবিকার কথাটিকে ভাঙলে কিন্তু দুটো কথা পাওয়া যায়। একটা হচ্ছে আবহ আর একটা হচ্ছে বিকার, অর্থাৎ আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের যে পরিবর্তন বা বিকার, সেই জিনিসটাকে বলছে তোমার আবহবিকার। তাহলে দেখো, সাধারণভাবে বলা যায় আবহবিকার হলো আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তন, অর্থাৎ যে কথাটা বললাম সেটাই দেখো প্রথমে তোমাদেরকে লিখতে হবে। তাহলে এই কথাটা যদি তোমরা লেখো তাহলে কিন্তু তোমাদের ডেফিনেশনটা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ 1 নম্বরে যদি থাকে তাহলে কিন্তু শুধু এটাই লিখবে যে আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তনই হচ্ছে তোমার আবহবিকার। এবার দেখো, যদি একটু বড় থাকে তখন লিখতে হবে যে প্রক্রিয়ায় আবহাওয়ার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের উপরের অংশের শিলায় যান্ত্রিক, জৈবিক অথবা রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় এবং শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানেই পড়ে থাকে, অন্যত্র অপসারিত হয় না, সেই প্রক্রিয়াটিই হলো আবহবিকার বা বিচূর্ণী ভবন। আবহবিকারকে আমরা কিন্তু বিচূর্ণী ভবনও বলতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এটা গেল তোমার আবহবিকার। আবহবিকারকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার যান্ত্রিক আবহবিকার, একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার, একটা হচ্ছে তোমার জৈবিক আবহবিকার। তাহলে এটা গেল আবহবিকারের ডেফিনেশন। এরপর দেখো আছে আবহবিকারকে বিচূর্ণী ভবন বলা হয় কেন। আমি তোমাদের যখন ডেফিনেশনটা পড়লাম তখনই বললাম যে আবহবিকার বা বিচূর্ণী ভবন কিন্তু একই। তাহলে আবহবিকারকে বিচূর্ণী ভবন বলছে কেন? কারণ হলো, আবহবিকার হলো এমনি একটি যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মাধ্যমে ভূপৃষ্ঠের উপরের অংশের শিলাস্তর চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে মূল শিলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় সেখানেই পড়ে থাকে। এই জন্য আবহবিকারকে বিচূর্ণী ভবন বলা হয়। শুধুমাত্র আবহাওয়ার বিভিন্ন উপাদানই নয়, উদ্ভিদ, জীবজন্তু, পশু পাখি এমনকি মানুষও বিচূর্ণী ভবনে সহায়তা করে। ঠিক আছে, তাহলে আবহবিকার এই জন্যই বিচূর্ণী ভবন, অর্থাৎ যেহেতু চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শিলার উপাদানগুলো, তাই একে বিচূর্ণী ভবন বলছে। এরপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ক্ষয়ীভবন বলতে কি বোঝো। তাহলে দেখো, প্রথমে আমরা আবহবিকারটা জানলাম। আবহবিকার এবং বিচূর্ণী ভবন দুটো জিনিস একই। এবার যখনই সেটা বিচূর্ণীভূত হলো তখন কি হলো, সেটা কিন্তু ক্ষয় হবে। অর্থাৎ প্রকৃতির যে উপাদানগুলো আছে, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, এই যা আছে সমুদ্র তরঙ্গ, যখনই সেটা তোমার ক্ষয়ীভূত হবে তখনই সেটা কিন্তু তোমার তাকে বলছে ক্ষয়ীভবন। অর্থাৎ আবহবিকার হচ্ছে ক্ষয়ীভবনের আগের অবস্থা। তাহলে ক্ষয়ীভবন কাকে বলে? বলছে যে প্রক্রিয়ায় বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির সাহায্যে, এখানে গতিশীল প্রাকৃতিক শক্তি বলতে ওই নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ এগুলোকে বলছে, চূর্ণ বিচূর্ণ শিলা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, সেটি হচ্ছে তোমার ক্ষয়ীভবন। পরিষ্কার হয়েছে? তাহলে এবার ক্ষয়ীভবন কি, তাহলে এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। এখানে আরও কতগুলো কথা তোমরা পড়তে পারো, যেমন যে বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির ঘাত প্রতিঘাতের ফলে শিলাস্তরের যে বিচূর্ণ ভবন, বিয়োজন, স্থানচ্যুতি ঘটে, সেই সম্মিলিত প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলে। অর্থাৎ তুমি শুধু এইটা লিখলেই হবে যে একে তোমার ক্ষয়ীভবন বলছে। এরপর প্রশ্ন কি আছে দেখো, ক্ষয়ীভবনের উদ্দেশ্যটা কি। তাহলে এই যে ক্ষয়ীভবনটা যে হচ্ছে, এই ক্ষয়ীভবনের প্রধান উদ্দেশ্যটা কি? দেখো, এখানে লেখা আছে ক্ষয়ীভবনের উদ্দেশ্য। বলছে ক্ষয়ীভবনের সময় আবহবিকার বিভিন্ন উপাদান ছাড়াও বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলা ক্ষয় হয়, যার ফলে মূল শিলাস্তরের অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। ক্ষয়ীভবনের ফলে ভূমিরূপের ব্যাপক পরিবর্তন ঘটলেও শিলার মূল বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন কিন্তু হয় না। ক্ষয়ীভবনের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের অসমতল ভূমি সমতলে পরিণত হয়, অর্থাৎ গ্রেডেশন যে জিনিসটাকে বলে। তাহলে ক্ষয়ীভবনের উদ্দেশ্য কি? ক্ষয়ীভবনের উদ্দেশ্য হচ্ছে গ্রেডেশন। হ্যাঁ, আমি এরপরেই আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে গ্রেডেশন জিনিসটা কি। দেখো, তারপরের প্রশ্নই আছে, দেখো যে গ্রেডেশন বলতে কি বোঝো। তাহলে গ্রেডেশন কথাটা কিন্তু আমরা এর আগেও পড়েছি যখন ভূমিরূপ সম্পর্কে পড়ছিলাম, আবার আমাদের গ্রেডেশন কথাটা চলে এলো। তাহলে গ্রেডেশন জিনিসটা কি দেখো। গ্রেডেশন, এই দেখো গ্রেডেশন বাংলাতে বলছে পরিবর্তনের ধাপ। তাহলে বলছে ভূমিরূপ বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।
এই শক্তি দ্বারা ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ সর্বদা সমতল ভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে পরিবর্তনের বিভিন্ন ধাপের মাধ্যমে। তাহলে এই পদ্ধতিটাকে বলছে তোমার গ্রেডেশন, অর্থাৎ অসমতল ভূমিটা যে সমতল হওয়ার যে প্রক্রিয়া ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে, সেটিকেই বলছে তোমার গ্রেডেশন। তাহলে দেখো গ্রেডেশন কি তোমরা বুঝতে পারলে। এরপর দেখো আছে ক্ষয় সীমা বলতে কি বোঝো। তাহলে ক্ষয় সীমা বলতে যে পর্যন্ত ক্ষয় করতে পারে নদী, হিমবাহ, বায়ু, এগুলোকে বলছে ক্ষয়সীমা। সমুদ্র তল হচ্ছে ক্ষয়সীমা। দেখো ভূপৃষ্ঠের উপরে ক্রিয়াশীল শক্তিসমূহ যেমন নদী, হিমবাহ, বায়ু প্রভৃতি ভূপৃষ্ঠের নিচে যতটা পর্যন্ত ক্ষয় করতে সক্ষম তাই হচ্ছে তোমার ক্ষয়সীমা। সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্র তল হলো ক্ষয়ের শেষ সীমা। এরপর কি আছে দেখো, তাহলে ক্ষয়সীমা হলো। এরপরে দেখো আছে রেগোলিথ কাকে বলে। রেগোলিথ জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। রেগোলিথ হচ্ছে দেখো ওই চূর্ণ বিচূর্ণ পদার্থটিকে কিন্তু বলছে রেগোলিথ। দেখো রেগোলিথ অর্থাৎ বলছে আবহবিকারের ফলে ভূত্বকের উপরে চূর্ণ বিচূর্ণ এক ভূ আস্তরণের সৃষ্টি হয়, একে রেগোলিথ বলে। এটি মাটি সৃষ্টির প্রথম পর্যায়। বুঝতে পারছো? অর্থাৎ বিচূর্ণী ভবন অর্থাৎ বিচূর্ণীকৃত বা যে পদার্থটা সেটারই নাম হচ্ছে তোমার রেগোলিথ। এরপরে আছে দেখো সোলাম কাকে বলে। সোলাম কি? রেগোলিথ এবং সোলাম। সোলাম জিনিসটা কি, তাহলে এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। সোলাম হচ্ছে তোমার এ এবং বি এই দুটো স্তরকে তোমার একত্রে সোলাম বলা হয় মৃত্তিকার। দেখো ইংরাজি সয়েল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোলাম থেকে, যার অর্থ হচ্ছে ভূমি বা মেঝে। আবহবিকারের ফলে আদিশিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে রেগোলিথের সৃষ্টি হয় তার উপরিভাগের যে মৃত্তিকা স্তর থেকে উদ্ভিদ খাদ্য সংগ্রহ করে তাকে সোলাম বলে। হ্যাঁ, এক কথায় মৃত্তিকার এ এবং বি স্তরকে একত্রে সোলাম বলা হয়। অর্থাৎ যে স্তরটা তোমার মৃত্তিকার গঠিত হয়ে গেছে সেটিকে বলছে সোলাম। দেখো বলছে অপরিণত মাটিতে সোলাম গঠিত হয় না, কেবলমাত্র পরিণত মাটিতেই সোলাম গঠিত হয়। 2 নম্বর, এটি উদ্ভিদ, ছোট প্রাণী ও জীবকুলের আবাসস্থল। এটি মৃত্তিকার জৈব রসায়নাগার হিসাবে কাজ করে। ঠিক আছে, এটিকে বলছে সোলাম। তাহলে আমাদের সোলাম সম্পর্কে ধারণা হলো। এরপর আমাদেরকে দেখো জানতে হবে যে আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কী। তাহলে আমি তোমাদের বললাম আবহবিকার কি। আবহবিকার হচ্ছে কোনো একটা জায়গাতে চূর্ণ বিচূর্ণ হওয়া। আবহবিকারের অপর নাম হচ্ছে বিচূর্ণী ভবন। আর এই বিচূর্ণীকৃত পদার্থগুলো যখন নদী, হিমবাহ ইত্যাদি দ্বারা যখন স্থানান্তরিত হবে তখন সেটা হচ্ছে ক্ষয়ীভবন। তাহলে আবহবিকার একটা নির্দিষ্ট জায়গাতে হচ্ছে, ক্ষয়ীভবন কিন্তু স্থান পরিবর্তন করছে। দেখো আবহবিকার এবং ক্ষয়ীভবন দুটোর মধ্যে পার্থক্য বলছে এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর আবহবিকার বিভিন্ন উপাদানের সাহায্যে যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে মূল শিলাস্তরের ওপর বা কাছাকাছি অবস্থান করে। কিন্তু এখানে কি হয়, এখানে বলছে যে ভূপৃষ্ঠের উপরিভাগের বিচূর্ণীভূত বা বিয়োজিত শিলাস্তর বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা অপসারিত হয়, অর্থাৎ স্থান পরিবর্তন করে। তারপরে দেখো আবহবিকারের সঙ্গে অপসারণ যুক্ত নয়। আবহবিকারের সঙ্গে কিন্তু অপসারণ যুক্ত নয়, কিন্তু ক্ষয়ীভবনের সঙ্গে অপসারণটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তারপর দেখো আবহবিকার বিভিন্ন উপাদান যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস আবহবিকারে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। আর এদিকে নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তি ক্ষয়ীভবনের সক্রিয় ভূমিকা গ্রহণ করে। নেক্সট হচ্ছে আবহবিকার হলো অত্যন্ত ধীর গতি সম্পন্ন আর ক্ষয়ীভবন হচ্ছে দ্রুত গতি সম্পন্ন। আবহবিকারের ফলে ভূমিরূপের ধীর পরিবর্তন ঘটে, ক্ষয়ীভবনের ফলে ভূমিরূপের দ্রুত পরিবর্তন ঘটে। তাহলে এইগুলো গেল তোমার আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য। এরপর দেখো যেটা আছে যে আবহবিকারের নিয়ন্ত্রকগুলি কী কী, অর্থাৎ আবহবিকার কোন কোন বিষয় দ্বারা, জলবায়ুর কোন কোন বিষয় দ্বারা তোমার নিয়ন্ত্রিত হয়। দেখো বলছে প্রথমে হচ্ছে দেখো জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ উষ্ণ, আর্দ্রতা, বৃষ্টিপাত, এগুলো সব তুষারপাত, হ্যাঁ, এগুলোর দ্বারা কিন্তু তোমার নিয়ন্ত্রিত হয়। এবং শুষ্ক অঞ্চলে হয় যান্ত্রিক আবহবিকার, আর্দ্র অঞ্চলে হয় রাসায়নিক আবহবিকার। ঠিক আছে। 2 নম্বর কি, শিলার চরিত্র, অর্থাৎ যদি শিলা কঠিন হয় সেখানে আবহবিকার হতে বেশি সময় লাগবে, কোমল হলে সেখানে কম সময় লাগবে, চুনাপাথর গঠিত অঞ্চলে হলে সেখানে তোমার রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লাভ করবে। এই হচ্ছে তোমার শিলার প্রকৃতি। তারপর দেখো আছে ভূ প্রকৃতি, অর্থাৎ ভূমির ঢাল বেশি হলে সেখানে আবহবিকারের প্রভাবও বেশি হবে। 4 নম্বর কি আছে, উদ্ভিদ এবং প্রাণী জগৎ, বলছে গাছপালা এবং জীবজন্তু প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আবহবিকার ঘটায়। তারপর দেখা যাচ্ছে সময়, বলছে শিলাস্তর যত বেশি সময় ধরে আবহবিকারের অভিঘাত সহ্য করবে শিলার চূর্ণী
বিচূর্ণী ভবন ততই বেশি হবে এবং তা ধীর গতিতে হলেও। তাহলে এটা গেল তোমার আবহবিকারের নিয়ন্ত্রক। অর্থাৎ তোমার টোটাল 5টা নিয়ন্ত্রক। প্রথমে হচ্ছে জলবায়ু, তারপর হচ্ছে শিলার চরিত্র, ভূপ্রকৃতি, উদ্ভিদ এবং প্রাণী জগৎ এবং সময়। এই 5টা হচ্ছে তোমার আবহবিকারের নিয়ন্ত্রক। নেক্সট আছে এবার পুঞ্জিত ক্ষয় কাকে বলে ধারণা দাও। দেখো পুঞ্জিত ক্ষয় এটা একটা অন্য রকমের ক্ষয়, কিন্তু এটা ক্ষয় নয়, এটা মনে রাখবে। পুঞ্জিত ক্ষয় কিন্তু কোনো ক্ষয় নয়, যদিও এখানে ক্ষয় কথাটা আছে, কিন্তু পুঞ্জিত ক্ষয়কে কিন্তু ক্ষয় বলা যায় না। হ্যাঁ, যখনই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোনো আবহবিকার প্রাপ্ত পদার্থ স্থান পরিবর্তন করে তখনই সেটাকে বলছে পুঞ্জিত ক্ষয়। তাহলে দেখো পুঞ্জিত ক্ষয় সম্পর্কে একটু তোমাদের মানে সূক্ষ্মভাবে জিনিসটা জানতে হবে। দেখো বলছি পুঞ্জিত ক্ষয় বলছে মূলত অভিকর্ষজ বলের প্রভাবে অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বেয়ে আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশি ও মৃত্তিকার উপর থেকে নিচের দিকে স্থানান্তরিত হওয়াকে পুঞ্জিত ক্ষয় বলে। তাহলে আবহবিকার প্রাপ্ত শিলারাশি মাধ্যাকর্ষণ বা অভিকর্ষজ বলের প্রভাবে যখন স্থানান্তরিত হবে তখনই সেটাকে বলছে পুঞ্জিত ক্ষয়। এর বৈশিষ্ট্য কি দেখো, 1 নাম্বার, জলের উপস্থিতিতে পুঞ্জিত ক্ষয়কে সাহায্য করলেও জল পরিবহনের মাধ্যম হয় না। 2 নাম্বার কি, পুঞ্জিত ক্ষয় ধীর এবং দ্রুত উভয়ভাবেই সংঘটিত হয়। 3 হচ্ছে পার্বত্য অঞ্চলে এর প্রক্রিয়া সব থেকে বেশি দেখা যায়। 4 হচ্ছে ভূমি ঢালের ওপর পুঞ্জিত ক্ষয়ের তীব্রতা নির্ভর করে। এবার কারণ কি দেখো, বলছে আবহবিকার ও বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত পদার্থের সঞ্চয় পুঞ্জিত ক্ষয় ঘটায়। 2 হচ্ছে ভূমির খাড়া ঢাল পুঞ্জিত ক্ষয় সৃষ্টির প্রধান শর্ত। 3 নম্বর হচ্ছে বসতি স্থাপন, রাস্তাঘাট নির্মাণ প্রভৃতি কাজের ফলে পার্বত্য ঢালে যে চাপের সৃষ্টি হয় তা পুঞ্জিত ক্ষয় ঘটায়। 4 হচ্ছে দেখো জল দ্বারা সিক্ত হয়ে শিলায় সহনশীলতা হ্রাস পেয়ে পুঞ্জিত ক্ষয় ঘটায়। এরপর দেখো পুঞ্জিত ক্ষয়কে প্রধানত 4টি ভাগে ভাগ করছে। হ্যাঁ, কি প্রথমেই দেখো প্রবাহ বা ফ্লো, এটা ধীর এবং দ্রুত প্রবাহ। এর উদাহরণ কি হতে পারে বলতো? উদাহরণ হচ্ছে দেখো এই যে এখানে যেটা দেওয়া আছে, কর্দম প্রবাহে দীর্ঘ খাতের সৃষ্টি হয়। অর্থাৎ আমাদের কর্দম প্রবাহ বলে যে পদ্ধতিটা আছে দেখবে, এই যখন আবহবিকারটা শেষ পর্যন্ত পড়বো তখন সেটা হচ্ছে প্রবাহ। 2 নম্বর হচ্ছে অবপাত বা ফল। অবপাত কোন জিনিসটাকে বলছে পুঞ্জিত ক্ষয়ের ফলে পর্বতের পাদদেশে ট্যালাস এবং স্ক্রি গড়ে ওঠে এই অবঘাতের জন্য। ধস বা ল্যান্ডস্লাইড, ধস কোনটা? ধস বা হিমানি সম্প্রপাতের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। আর বিসর্পণ বা ক্রিপ এটা কি? এটা দেখো পুঞ্জিত ক্ষয়ের ফলে ভূমি ঢালের ব্যাপক পরিবর্তন ঘটে। তাহলে এই 4টে ধরনের কিন্তু পুঞ্জিত ক্ষয় হয়ে থাকে। আমি তোমাদের একটা খুব সহজ পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ বলছি। যেমন ধরো আমাদের যে বাড়ি অনেক পুরনো হয়ে যায়, যে পাকা বাড়ি যখন পুরনো হয়ে যায় তখন তার ঢালাইয়ের যে নিচের অংশটা দেখবে চাটান ছাড়া যেটাকে বলে, অর্থাৎ নিচের দিকে কিন্তু পড়ে যায়। এটা কিন্তু দেখো কি হয়, প্রথমে ওটা রাসায়নিক আবহবিকারের ফলে ওটা তোমার নরম হয়ে যায় এবং তারপর কি হয় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যেহেতু এটা উপর থেকে নিচে পড়ছে তখন সেটাকে বলছে তোমার পুঞ্জিত ক্ষয়। বুঝতে পেরেছো? কিন্তু আমি কোনো একটা জিনিসকে ইচ্ছাকৃতভাবে উপর থেকে নিচে ফেলে দিলাম, সেটা কিন্তু পুঞ্জিত ক্ষয় হয় না। বুঝতে পেরেছো? তাহলে পুঞ্জিত ক্ষয় কোনটাকে বলছে? পুঞ্জিত ক্ষয় হচ্ছে আবহবিকার প্রাপ্ত পদার্থটা যখন শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে স্থান পরিবর্তন করবে তখনই সেটাকে বলছে পুঞ্জিত ক্ষয়। বুঝতে পেরেছো? এবার পুঞ্জিত ক্ষয়কে দেখো এই এতগুলো ভাগে ভাগ করছে। হ্যাঁ, এই যে তোমার প্রবাহ, অবপাত, যেমন আমি যে উদাহরণটা বললাম সেটা তোমার হচ্ছে অবপাতের একটা উদাহরণ। ধস যেটা তোমার পার্বত্য অঞ্চলে অত্যধিক দেখা যায়। ক্রিপ এটা দেখো পুঞ্জিত ক্ষয়ে ভূমি ঢালের ফলে হয়ে থাকে। তাহলে দেখো পুঞ্জিত ক্ষয় সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমি আশা করি তোমাদের দিতে পারলাম। এরপর দেখো আছে বলছে পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা যাবে কি? দেখো এখানে প্রশ্ন করেছে, যেটা আমি তোমাদের পুঞ্জিত ক্ষয় পড়ানোর আগেই বললাম যে পুঞ্জিত ক্ষয়কে কিন্তু ক্ষয়ীভবন বলা যায় না। এখানে তোমার জিজ্ঞেস করেছে যে বলা যাবে কি, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে না, বলা যায় না। দেখো আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। বলছে যে অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর যেহেতু পদার্থসমূহ নেমে আসে তাই পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়ায় ক্ষয় শব্দটি থাকলেও একে ক্ষয়ীভবন বলা যাবে না। ঠিক আছে, ক্ষয় শব্দটি যদিও এখানে আছে, এটা কিন্তু ক্ষয়ীভবন বলা যাবে না। জলের উপস্থিতিতে পুঞ্জিত ক্ষয় ত্বরান্বিত হয় ঠিকই, কিন্তু জলের পরিমাণ যদি বেশি হয় এবং জলের প্রভাবে পদার্থের অপসারণ ঘটে তখন ক্ষয়ীভবন হিসাবে গণ্য হবে। সাধারণত ক্ষয়ীভবনে পরিবহন
মাধ্যমের তুলনায় পরিবাহিত পদার্থের পরিমাণ অনেক কম থাকে। পুঞ্জিত ক্ষয়ে অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা নেয় বলেই এটিকে ক্ষয়ীভবন বলা যাবে না। তাহলে অভিকর্ষজ বলটা কিন্তু থাকতে হবে, অভিকর্ষজ বল যদি না থাকে তখন সেটাকে ক্ষয়ীভবন বলা যাবে না। তাহলে দেখো তাহলে পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ীভবন বলা যাচ্ছে না, তার কারণ ক্ষয়ীভবন কিন্তু কখনোই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে হয় না, আর পুঞ্জিত ক্ষয়ের সঙ্গে কিন্তু মাধ্যাকর্ষণ শক্তিটা ওতপ্রোতভাবে জড়িত। এই দুটোর মধ্যে প্রধান পার্থক্যই হচ্ছে যে এটা হয় তোমার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, এটা হয় তোমার প্রকৃতির অন্যান্য যে সমস্ত উপাদান আছে অর্থাৎ নদী, হিমবাহ, বায়ু এইগুলোর সঙ্গে কিন্তু এগুলো যুক্ত। অর্থাৎ যদি কোনো ক্ষয়ীভবন পুঞ্জিত ক্ষয়ের ফলে হয় তখনই সেটাকে আমরা অভিকর্ষজ বলের ফলে হয় তখন সেটা আমরা পুঞ্জিত ক্ষয় বলতে পারি। তাহলে পুঞ্জিত ক্ষয়কে কিন্তু কখনোই ক্ষয়ীভবন বলা যাবে না। এরপরেই দেখো যে প্রশ্নটা আছে সেটা বলছে যে আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য। তাহলে দেখো আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পার্থক্য কি আছে আমি তোমাদের দেখাই। তাহলে আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়, আবহবিকার মানে হচ্ছে কোনো একটা জায়গাতে যখন আবহবিকার প্রাপ্ত হয়ে যায় তখন সেটা হচ্ছে আবহবিকার, আর তোমার যখন মাধ্যাকর্ষণের প্রভাবে যখন ওটা স্থান পরিবর্তন করছে তখন সেটাকে বলছে পুঞ্জিত ক্ষয়। দেখো আবহবিকার বলছে ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ ও রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হলে তাকে আবহবিকার বলছে। আর উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে নেমে আসা হলো তোমার পুঞ্জিত ক্ষয়। এটা একটি স্থৈতিক প্রক্রিয়া, এটা হচ্ছে একটা গতিশীল প্রক্রিয়া। আবহবিকার আবহাওয়া এবং জলবায়ুর উপাদান, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং জল মুখ্য ভূমিকা নেয়। এদিকে অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা নেয়, মাটি সৃষ্টিতে সাহায্য করে, ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, কিন্তু বিপর্যয়ের সম্ভাবনা নেই। অন্যদিকে পুঞ্জিত ক্ষয় কিন্তু ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে কিন্তু মাঝে মধ্যে প্রবল বিপর্যয় ঘটায়। অর্থাৎ প্রবল বিপর্যয় কেন ঘটায়? যেমন ধরো এই ভূমিধস বা পার্বত্য অঞ্চলে যে ধস, এগুলো কিন্তু মানুষের বিপদ ঘটায়। বা আমি তোমাদের যে উদাহরণটা বললাম যে আমাদের ঢালাই করা ঘরে যখন পুরনো বাড়ি যখন চাটান ছেড়ে পড়ে তখন সেই চাটান যদি আমাদের মাথায় পড়ে তাহলেও কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হয়। অর্থাৎ এটার কিন্তু তোমার পূর্বাভাস দেওয়াটা কিন্তু খুবই কঠিন। অর্থাৎ কোন জায়গাতে পুঞ্জিত ক্ষয় কখন হয়ে যাবে সেটা কিন্তু বলা যায় না। কিন্তু আবহবিকার কিন্তু সেভাবে আমাদের কিন্তু কোনো সরাসরি কোনো ক্ষতি সেভাবে করে না। তাহলে এটা গেল তোমার এই দুটোর মধ্যে পার্থক্য। এরপর দেখো কি আছে, নগ্নিভবন কাকে বলে। এবার দেখো নগ্নিভবন জিনিসটা কিন্তু একটু আলাদা। নগ্নি মানে কি? নগ্ন, ঠিক আছে। নগ্ন মানে হচ্ছে মানে কোনো একটা জিনিসের আবরণটাকে মোচন করা হচ্ছে নগ্ন, আর নগ্ন ভবন মানে নগ্ন হওয়া। তাহলে আবহবিকার প্রাপ্ত পদার্থটা যখন স্থান পরিবর্তন করে নিচের যে স্তর, শিলাস্তর, সেটা যখন উন্মুক্ত হবে তখনই সেটা হচ্ছে তোমার নগ্নিভবন, ঠিক আছে। তাহলে দেখো নগ্নিভবন কাকে বলে। তাহলে দেখো নগ্নিভবন কাকে বলে আমরা পড়ছি। তাহলে নগ্নিভবন হলো উৎপত্তি হয়েছে আবহবিকার স্খলন এবং ক্ষয়ীভবন প্রক্রিয়ার সম্মিলিত প্রভাবে ভূপৃষ্ঠের উপরের স্তরের বিচূর্ণীভূত পদার্থের অপসারণ ঘটলে নিচের শিলাস্তর যদি উন্মুক্ত হয়ে পড়ে তখন তাকে নগ্নিভবন বলে। তাহলে পরিষ্কার হলো, আবহবিকার প্রাপ্ত পদার্থটা যখন ক্ষয়ীভবনের ফলে স্থান পরিবর্তন করে উপরের শিলাস্তর যেটা চূর্ণ বিচূর্ণ হয়েছে সেটা অপসারিত হয়ে নিচের শিলাস্তরটা যখন উন্মুক্ত হবে তখনই সেটাকে বলছে নগ্নিভবন। নগ্নিভবনের ফলে ভূমির উচ্চতা হ্রাস পায়। নগ্নিভবনের হার কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? প্রথমেই বলছে যে শিলার প্রকৃতি, অর্থাৎ শিলা যদি কঠিন প্রকৃতির হয় তাহলে নগ্নিভবন হতে সময় তোমার বেশি লাগবে, আর কোমল প্রকৃতির হলে তোমার কম লাগবে। ভূমির উচ্চতা, অর্থাৎ বেশি হলে তার নগ্নিভবনের হারটা বেশি হবে, আর কম হলে কম হবে। আর জলবায়ুর ওপর, অর্থাৎ জলবায়ু কী প্রকৃতির হচ্ছে সেটার উপরে নির্ভর করে। তাহলে নগ্নিভবনের হার কিন্তু তিনটে বিষয়ের উপর নির্ভর করে: শিলার প্রকৃতি, ভূমির উচ্চতা এবং জলবায়ু। তাহলে এটা গেল নগ্নিভবন কাকে বলে, নগ্নিভবনের হার কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে, এটা হয়ে গেল। এবার দেখো আমি এখানে কতগুলো জিনিস সম্পর্কটা বোঝানোর জন্য লিখে রেখেছি। রেগলিত এবং বিচূর্ণীভবন দুটো জিনিস কিন্তু একই, ঠিক আছে। সমান হচ্ছে আবহবিকার, অর্থাৎ বিচূর্ণীভবন এবং রেগলিত সৃষ্টি হচ্ছে তোমার আবহবিকারের ফলে। ক্ষয়ীভবন কোনটাকে বলছে? আবহবিকার প্লাস স্থানান্তর, অর্থাৎ আবহবিকার প্রাপ্ত পদার্থটা যখন স্থানান্তরিত হচ্ছে তখন সেটাকে বলছে তোমার ক্ষয়ীভবন। আর নগ্নিভবন কোনটাকে বলছে? আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন, এই তিনটে জিনিসকে একত্রে বলছে তোমার নগ্নিভবন। এরপর দেখো পরের প্রশ্ন আমরা বলছি পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন বা নগ্নিভবনের মধ্যে
পার্থক্য। তাহলে পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন বা নগ্নীভবনের মধ্যে পার্থক্যটা কি দেখো। বলছে পুঞ্জিত ক্ষয় বলছে অভিকর্ষজ বলের প্রভাবে হয়, ঠিক আছে। আর এইগুলো কি ক্ষয়ীভবন বা নগ্নীভবন, এটা বলছে অভিকর্ষজ বলের প্রভাবে সৃষ্ট বিভিন্ন শক্তি যখন পদার্থের অপসারণ ঘটায় তখন সেটাকে বলছে ক্ষয়ীভবন, বলেছ। তারপর দেখো অভিকর্ষজ বল মুখ্য ভূমিকা নেয়, আর এদিকে কি নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি তোমার মুখ্য ভূমিকা নেয়। পুঞ্জিত ক্ষয়ের ক্ষেত্রে ভূমির ঢাল যেখানে বেশি সেখানে এটি মূল ভূমিকা নেয়, অন্যদিকে সব জলবায়ু অঞ্চলে কিন্তু ক্ষয়ীভবনটা কাজ করে। তারপর দেখো ভূমিরূপের পরিবর্তন হয় দ্রুত হারে, আর এদিকে ভূমির পরিবর্তন তুলনামূলকভাবে ধীর গতিতে সম্পন্ন হয়। তারপর দেখো পুঞ্জিত ক্ষয় বলছে মাঝে মাঝে ভীষণ বিপদ ঘটায়, অর্থাৎ যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে ধস বা তোমার ওই যে চাটান ছেড়ে পড়ে এগুলো কিন্তু মানুষের বিপদ ঘটায়। আর ক্ষয়ীভবন নগ্নীভবনে কি তাৎক্ষণিক বা সাময়িক বিপদের সম্ভাবনাটা কিন্তু কম। তাহলে এটাই গেল তোমার ক্ষয়ীভবন এবং নগ্নীভবনের মধ্যে পার্থক্য। এরপর আমাদেরকে জানতে হবে আবহবিকার এবং নগ্নীভবনের মধ্যে পার্থক্য। তাহলে আবহবিকারের কোনো স্থান পরিবর্তন হয় না, নগ্নীভবনের স্থান পরিবর্তন হয় প্রায় কাছাকাছি, ঠিক আছে। দেখো আবহবিকারের বিভিন্ন উপাদানের যান্ত্রিক রাসায়নিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচূর্ণীভবন এবং বিয়োজন হলো আবহবিকার। অন্যদিকে কি যে নগ্নীভবন হচ্ছে তোমার নগ্নীভবন আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় সমান হচ্ছে তোমার ক্ষয়ীভবন। আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবনের মাধ্যমে পদার্থের অপসারণ ও নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়া হলো তোমার নগ্নীভবন। এই প্রক্রিয়ায় পদার্থের স্থান পরিবর্তন হয় না, তাই এটা একটি স্থৈতিক প্রক্রিয়া, আর এটা হচ্ছে তোমার গতিশীল প্রক্রিয়া। আবহাওয়ার বিভিন্ন উপাদান বায়ুমণ্ডলীয় গ্যাস এবং জলীয় বাষ্প এর উপাদান, আর এইদিকে কি বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি মুখ্য ভূমিকা নেয় নগ্নীভবনের ক্ষেত্রে। আবহবিকারের ক্ষেত্রে মূল শিলাচূর্ণে ঢাকা থাকে, আর এখানে মূল শিলা কিন্তু উন্মুক্ত হয় নগ্নীভবনে। আবহবিকারে নগ্নীভবনে সাহায্য করে না, অন্যদিকে নগ্নীভবনে কিন্তু আবহবিকার সাহায্য করে। তাহলে এই হচ্ছে কতগুলো আবহবিকার এবং নগ্নীভবনের মধ্যে পার্থক্য। এরপরে দেখো আমাদেরকে বলেছে আবহবিকারের শ্রেণী বিভাগ করো। তাহলে আবহবিকারকে কিন্তু আমি প্রথমেই কতগুলো ভাগ বলেছিলাম যে 3টে ভাগে ভাগ করা হয়, যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার। এবারে যান্ত্রিক আবহবিকারকে দেখো আবার ভাগ করছে 3টে ভাগে। বলছে উষ্ণতার তারতম্যে সংগঠিত যান্ত্রিক আবহবিকার, চাপের হ্রাস বৃদ্ধির কারণে সৃষ্ট যান্ত্রিক আবহবিকার, আর আর্দ্রতা জনিত কারণে সৃষ্ট তোমার যান্ত্রিক আবহবিকার। এবার তোমার উষ্ণতার তারতম্যের ফলে যে যান্ত্রিক আবহবিকারগুলি হয় সেগুলোকে কিন্তু দেখো আবার 4টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রস্থচ্ছয় বিচ্ছিন্নকরণ, একটা হচ্ছে স্বল্পমোচন, একটা হলো ক্ষুদ্রকণা বিসরণ এবং তুষার কার্যের ফলে সংগঠিত আবহবিকার। এরপর রাসায়নিক আবহবিকার। রাসায়নিক আবহবিকারকে দেখো আবার 1, 2, 3, 4, 5টা ভাগে ভাগ করছে। হচ্ছে অঙ্গার যোজন, জারণ, জলযোজন, আর্দ্র বিশ্লেষণ এবং দ্রবণ। এইগুলো কতগুলো ভাগ। এরপর তাহলে দেখো রাসায়নিক আবহবিকার হলো। এরপর জৈবিক আবহবিকারকে 2টো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার, একটা হলো তোমার জৈব রাসায়নিক আবহবিকার। অর্থাৎ জৈব আবহবিকারটা কিন্তু যান্ত্রিক রাসায়নিক দুটো ভাবেই কিন্তু সংগঠিত হয়ে থাকে। তাহলে এটাই গেল তোমার যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার এবং জৈব আবহবিকার, এই 3টে প্রধান ভাগ এবং আবহবিকারের শ্রেণীবিভাগ। এরপর দেখো আমাদের পরের প্রশ্নে বলেছে যে জলবায়ুর সঙ্গে আবহবিকারের সম্পর্ক লেখো। তাহলে জলবায়ু অর্থাৎ কোন জলবায়ু অঞ্চলে কী প্রকৃতির আবহবিকার হয়ে থাকে। দেখো আমি তোমাদের খুব সহজভাবে বলে দিই, সেটা হচ্ছে যে শুষ্ক অঞ্চলে হয়ে থাকে যান্ত্রিক আবহবিকার। পরিষ্কার করে বুঝে নাও, শুষ্ক অঞ্চলে হয় যান্ত্রিক আবহবিকার, আর্দ্র অঞ্চলে হয় রাসায়নিক আবহবিকার। পরিষ্কার, এটা হচ্ছে এদের মূল পার্থক্য। এবার আমি তোমাদের দেখো বলি যে উষ্ণ মরুভূমি অঞ্চলে বা উষ্ণ শুষ্ক মরুভূমি অঞ্চলে, শীত প্রধান শুষ্ক মেরু অঞ্চলে এবং শুষ্ক নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক আবহবিকার দেখা যায়। অর্থাৎ মরু অঞ্চল এবং মেরু অঞ্চলে তোমার যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে। আর কি আর্দ্র অঞ্চল, উষ্ণ এবং আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকার দেখা যায়। আর 3 নম্বর কি আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক এবং রাসায়নিক দুটোর আবহবিকারই দেখা যায়। বুঝতে পেরেছো? তাহলে তোমরা সাধারণভাবে বলতে পারো যে উষ্ণ এবং শুষ্ক মরু এবং মেরু অঞ্চলে দেখা যায় যান্ত্রিক আবহবিকার এবং আর্দ্র প্রকৃতির অঞ্চলে দেখতে পাওয়া যায় রাসায়নিক আবহবিকার।
এরপর তাহলে দেখো আবহবিকারের সম্পর্কটা হয়ে গেল। এরপর আমরা এক এক করে আবহবিকার তিনটে আলোচনা করব, যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক। হ্যাঁ, তাহলে প্রথমে এই যান্ত্রিক আবহবিকার সম্পর্কে যদি আমরা পড়তে যাই, প্রথমে বলছে কি যে যান্ত্রিক আবহবিকার কাকে বলে, এর পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো। তাহলে দেখো যান্ত্রিক আবহবিকার কোন জিনিসটাকে বলছে, বলছে কোনো রকম রাসায়নিক বিয়োজন ছাড়াই আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা উষ্ণতা ও আর্দ্রতার পরিবর্তন, শিলাস্তরে চাপের হ্রাস বৃদ্ধি প্রভৃতির ফলে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার ওপরে পড়ে থাকে কিন্তু অন্যত্র অপসারিত হয় না, সেই প্রক্রিয়াটিকেই বলছে তোমার যান্ত্রিক আবহবিকার। বুঝতে পেরেছ? এবার কি যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি, প্রথম যে প্রক্রিয়া সেটা বলছে তোমার প্রস্তরচাই খণ্ডীকরণ। দেখো যান্ত্রিক আবহবিকারের যে প্রক্রিয়াগুলো আছে এখানে তো তোমার পড়েইছো যে যান্ত্রিক আবহবিকারকে উষ্ণতার তারতম্য, চাপের তারতম্য, আর্দ্রতার তারতম্য এরকম কতগুলো ভাগ করে তারপরে দেখো উষ্ণতার তারতম্যের জন্য যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমাদেরকে বেশি করে আলোচনা করতে হবে। তাহলে এখানে আমাদের যে চারটে আছে, প্রস্তরচাই খণ্ডীকরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ এবং তুষার কার্যের ফলে সংঘটিত আবহবিকার, এইগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। অর্থাৎ এই চারটে এই চারটাই কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে প্রস্তরচাই খণ্ডীকরণ। তাহলে দেখো প্রস্তরচাই খণ্ডীকরণ, প্রস্তরচাই মানে বড় পাথরের খণ্ডীকরণ। হ্যাঁ, তাহলে দেখো এটা সম্পর্কে কি বলছে, বলছে সমান্তরাল বা সমকোণী ফাটলের সাহায্যে কোনো একটি বড় শিলাখণ্ড বা শিলাস্তর বিভিন্ন খণ্ডে পরিণত হলে সেই প্রক্রিয়াকে প্রস্তরচাই খণ্ডীকরণ বা বিচ্ছিন্নকরণ বলে। দেখো এই ছবিটা তোমাকে আঁকতে হবে, এই যে বড় বড় শিলাগুলো আছে এর মধ্যে ফাটল সৃষ্টি হচ্ছে এবং প্রস্তরচাই খণ্ডীকরণের সৃষ্টি হচ্ছে। এরপরে কীভাবে হচ্ছে সেটা দেখো, বলছে 1 নম্বর, মরু এবং মরুপ্রায় অঞ্চলে দিনের বেলায় শিলার উপরে স্তর সূর্যের প্রবল উত্তাপে প্রসারিত এবং রাত্রিবেলায় সংকুচিত হয়। উষ্ণতা 17 ডিগ্রি থেকে 55 ডিগ্রির মধ্যে ওঠানামা করলে উপরের স্তরের শিলার প্রসারণ এবং সংকোচন হলেও শিলা তাপের কুপরিবাহী হওয়ায় নিচের শিলাস্তর অপরিবর্তিত থাকে। 2 নম্বর হচ্ছে ক্রমাগত প্রসারণ এবং সংকোচন হতে থাকলে উষ্ণতার পরিবর্তনের ফলে শিলার মধ্যে পীড়নের সৃষ্টি হয়। পীড়ন একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করলে শিলার গায়ে অসংখ্য লম্ব ও সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়। এক সময় ফাটল বরাবর শিলাখণ্ডগুলি ইটের আকারে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে খণ্ড খণ্ড হয়ে খুলে আসে এবং শিলাটি ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যায়। 3 নম্বর কি, ভেঙে যাওয়া শিলার আকৃতি অনেকটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের মতো হয় বলে আবহবিকারের এই বিশেষ প্রক্রিয়াটি প্রস্তরখণ্ড বিচ্ছিন্নকরণ বা প্রস্তরচাই বিচ্ছিন্নকরণ বলে। তাহলে এটা গেল প্রথম প্রক্রিয়া। 2 নম্বর কি, স্বল্পমোচন। হ্যাঁ, এই দেখো 2 নম্বরে আছে তোমার স্বল্পমোচন। এই পদ্ধতিটা সম্পর্কে এবার আমরা আলোচনা করব। তাহলে স্বল্পমোচন কোনটাকে বলছে, স্বল্প মানে কি, খোসা। অর্থাৎ পেঁয়াজের যেমন খোসা ছাড়ে, সেই যখন খোসাগুলো যখন ছেড়ে যায় গোল আকৃতির শিলা থেকে তখন সেটাকে বলছে স্বল্পমোচন, বা এর অন্য একটা নাম আছে গোলাকার বিচূর্ণী ভবন। দেখো বলছে সমসত্ব শিলা, সমসত্ব মানে কি, অর্থাৎ একই রকম উপাদানে গঠিত শিলা। শিলার ওপর থেকে পেঁয়াজের খোসার মতো পাতলা স্তর খুলে যাওয়া হলো স্বল্পমোচন। শিলা তাপের কুপরিবাহী হওয়ায় দিনে প্রখর সূর্যতাপে শিলাস্তরের বাইরের অংশ প্রসারিত এবং রাতের ঠান্ডায় সংকুচিত হয়, কিন্তু ভেতরের অংশ অপরিবর্তিত থাকে। দীর্ঘদিন ধরে প্রসারণ ও সংকোচনের ফলে শিলার বাইরের স্তরের আয়তন বেড়ে গেলে সেটি নিচের স্তর থেকে বিচ্ছিন্ন হয়ে পেঁয়াজের খোসার মতো খসে পড়ে এবং ভিতরের অংশটি প্রায় গোলাকার মসৃণ শিলাখণ্ডে পরিণত হয়। আবহবিকারের এই বিশেষ প্রক্রিয়াকে স্বল্পমোচন বা গোলাকার বিচূর্ণী ভবন বলে। হয়েছে? তাহলে এটা গেল তোমার স্বল্পমোচন। এরপরে ক্ষুদ্র কণা বিসরণ, অর্থাৎ ক্ষুদ্র একটা কণা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন সেটাকে বলছে ক্ষুদ্র কণা বিসরণ। বলছে মরুভূমি অঞ্চলে উষ্ণতার প্রবল তারতম্যের ফলে বিষম গুণসম্পন্ন, এখানে যেমন তোমার সমসত্ব শিলা বলেছে, দেখো এখানে যে কথাটা বললো সমসত্ব শিলা, এখানে হবে বিষম সত্ত্ব শিলা। ঠিক আছে? তাহলে বিষম সত্ত্ব শিলা গঠনকারী বিভিন্ন খনিজের সংযোগ সাধনকারী পদার্থের মধ্য দিয়ে ফাটল সৃষ্টি হওয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষুদ্রকণা বিসরণ বা প্রস্তর বিচূর্ণীকরণ বলে। তাহলে এই দেখো এই ছবিটা তোমরা রাখতে পারো, এখানে বড় শিলা, তার মধ্যে কি ছোট ছোট কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে তোমার আলাদা হয়ে যাচ্ছে, এটিকেই বলছে ক্ষুদ্রকণা বিসরণ। এখানে বলছে উষ্ণতার তারতম্যের ফলে একাধিক খনিজ পদার্থ দিয়ে গঠিত বিষম গুণসম্পন্ন এবং বড় দানা শিলায় প্রবল পীড়ন এবং ফাটলের সৃষ্টি হওয়ায় গঠনকারী খনিজগুলি মূল শিলা থেকে সশব্দে বিচ্ছিন্ন হয়, মনে হয় যেন বন্দুকের গুলি ছোড়া হচ্ছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে মরুভূমি অঞ্চলে অনেক সময় বন্দুকের গুলি ছোড়ার আওয়াজ হয়, এটি কোন আবহবিকারের জন্য হয় বা এই পদ্ধতিকে কি বলে? তখন হবে তোমার ক্ষুদ্রকণা বিসরণ।
এরপরে দেখো যেটা আছে লাস্টে যেটা বলছে যে তুহিন খণ্ডীকরণ বা তুষারের কাজের ফলে আবহবিকার। বলছে শীতপ্রধান অঞ্চলে শিলার ফাটলের মধ্যে থাকা জল বরফে পরিণত হওয়ার ফলে প্রবল চাপে শিলা ফেটে গিয়ে ভেঙে টুকরো টুকরো হলে আবহবিকারের সেই প্রক্রিয়াকে তুষারের কাজের ফলে আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ বলে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এই যে তোমার শিলার মধ্যে যখন জল থাকছে তখন দিনের বেলায় কি হচ্ছে, তাপ তোমার বেশি থাকার জন্য জল থাকছে, এবং রাতে যখন এটা বরফে পরিণত হচ্ছে তখন কি হয়, আয়তনে বাড়ছে, এবং আয়তনে বাড়ার ফলে কি হচ্ছে, শিলার মধ্যে ফাটলের সৃষ্টি হচ্ছে। এটিকেই বলছে তুহিন খণ্ডীকরণ। এই প্রক্রিয়াটা দেখো কোন অঞ্চলে হয়, বলছে অতি শীতল জলবায়ু অঞ্চল, মেরু অঞ্চলে কিন্তু এই প্রকৃতির আবহবিকার বেশি দেখা যায়। প্রক্রিয়া কি বলছে, হিম শীতল জলবায়ু অঞ্চলে উচ্চ অক্ষাংশ বা পার্বত্য অঞ্চলে দিনের বেলা গ্রীষ্মকালে সূর্যতাপে বরফ গলে গেলে এবং বর্ষাকালে শিলাস্তরের ফাটলের মধ্যে জল ঢুকে গেলে তারপরে শীতকালে বা রাত্রিবেলায় অত্যধিক ঠান্ডায় জমে বরফে পরিণত হয়। 2 হচ্ছে বরফে পরিণত হলে আয়তনের শতকরা 10 ভাগ বৃদ্ধি পায় বলে ফাটলের মধ্যস্থিত জল বরফে পরিণত হলে ফাটলের দুপাশের দেয়ালে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়। এই চাপের ফলে শিলাস্তরের ফাটল ক্রমশ বৃদ্ধি পায় এবং শিলাস্তরটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে ছোট ছোট খণ্ডে পরিণত হয়। আর 3 নম্বর কি, তুষারের কার্যের ফলে সংঘটিত হয় বলে এই প্রক্রিয়াকে আবহবিকারকে তুহিন খণ্ডীকরণ বলা হয়। আর অন্যান্য কিছু আবহবিকার ছোটোখাটো আছে, যেমন লবণ কেলাস আবহবিকার, চাপ হ্রাসজনিত আবহবিকার, তারপর আর্দ্রতাজনিত আবহবিকার, এরকম কতগুলো ছোট ছোট আবহবিকার কিন্তু তোমার আরও যান্ত্রিক আবহবিকার দেখতে পাওয়া যায়। তাহলে এটা গেল যান্ত্রিক আবহবিকারের পদ্ধতিগুলি। এরপর দেখো কি আছে, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভের কারণ কি। দেখো মরু অঞ্চল এবং মেরু অঞ্চল শুষ্ক প্রকৃতির, সব অঞ্চলেই কিন্তু যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে। কিন্তু মরু অঞ্চলেই কিন্তু যান্ত্রিক আবহবিকারটা বেশি প্রাধান্য লাভ করে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে এখানে দিন এবং রাতের তাপমাত্রার অত্যধিক পার্থক্য, তারপর তোমার শুষ্ক প্রকৃতির আবহাওয়া, এই সব কিছু কারণ কিন্তু এখানে আছে। প্রথমেই দেখো কি আছে, তাপমাত্রার উচ্চ প্রসর, অর্থাৎ দিন এবং রাতের মধ্যে তাপমাত্রার ফারাক বা প্রসর। কি বলছে, উষ্ণ মরু অঞ্চলে উষ্ণ প্রকৃতির হলেও এখানে দিন এবং রাত্রির তাপমাত্রাগত প্রসর অনেক বেশি। উদাহরণস্বরূপ এখানে দিনের বেলায় যথেষ্ট বেশি, তেমনই রাতের তাপমাত্রা যথেষ্ট কম, ফলে এখানকার শিলা ক্রমাগত সংকোচন এবং প্রসারণের ফলে যান্ত্রিকভাবে বিচূর্ণীভূত হয়। তারপর কি, বৃষ্টিপাতের স্বল্পতা। মরু অঞ্চলে স্বল্প বৃষ্টিপাতের কারণে যান্ত্রিক আবহবিকা ছাড়া অন্য কোনো আবহবিকার প্রভাব বিস্তার করতে পারে না। তারপর শিলায় বিষম প্রকৃতির খনিজের উপস্থিতি। তাহলে মরু অঞ্চলে একই শিলায় বিষম খনিজের উপস্থিতি থাকে, যাদের একই উষ্ণতায় সংকোচন এবং প্রসারণের হার বিভিন্ন। উদাহরণস্বরূপ বলা যায় যে গ্রানাইট এবং নিজ শিলার মধ্যে কোয়ার্চ এবং অভ্র, এই 2 রকমের খনিজ পদার্থ অবস্থান করে। উষ্ণতার সংস্পর্শে এলে কোয়ার্চ অতি সহজেই স্ফীত এবং সংকুচিত হয়, কিন্তু অভ্র হয় না, ফলে ওই শিলায় অসমান চাপের সৃষ্টি হয় এবং প্রচণ্ড টানের উদ্ভব ঘটে এবং শিলাটি একসময় সশব্দে ফেটে যায়। এই কারণে মরু অঞ্চলে সন্ধ্যের সময় মাঝে মাঝে বন্দুকের গুলি ছোড়ার মতো শিলা ফাটানোর শব্দ শোনা যায়। তারপর দেখো শিলায় সমপ্রকৃতির খনিজের উপস্থিতি। বলছে অনেক সময় সমপ্রকৃতির শিলায় উপরের স্তরে ভেতরে থেকে যে অনেক বেশি উত্তপ্ত হয়ে আয়তনে বৃদ্ধি পেলে পেঁয়াজের খোসার মতো ধীরে ধীরে খুলে যায় এবং একে স্বল্পমোচন বলে। তারপরে কি দেখো, হঠাৎ বর্ষণ। বলছে অধিক উষ্ণ শিলায় হঠাৎ বর্ষণের ঠান্ডা জল পড়ে শিলার মধ্যে হঠাৎ সংকোচনের কারণে পীড়ন সৃষ্টি হয়, যা শিলাকে বিচূর্ণীভূত করে। অন্যদিকে লবণ সমৃদ্ধ বৃষ্টির জল বাষ্পীভূত হয়ে লবণ কেলাস গঠন করে এবং শিলাকে বিচূর্ণ করে। তারপর দেখো অধিক বাষ্পীভবন। বলছে উষ্ণ মরু অঞ্চলে বাষ্পীভবন বেশি পরিমাণে হলে লবণ কেলাস তৈরি হয়ে ভূপৃষ্ঠস্থ শিলা যান্ত্রিকভাবে আবহবিকারগ্রস্ত হয়। আর সবশেষে আছে বায়ুর কার্যাবলী। বলছে মরুভূমিতে বাতাস বাধাহীনভাবে প্রবল বেগে বয়ে চলায় বাতাসের আঘাতে কিছু শিলা যান্ত্রিকভাবে বিচূর্ণীভূত হয়। তাহলে এটাই হচ্ছে তোমার যান্ত্রিক মরু অঞ্চলে তোমার যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভের কারণ কি। তারপর দেখো পরের প্রশ্ন আছে, কোন অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে। বলছে উষ্ণ শুষ্ক মরু অঞ্চল এবং শীতল শুষ্ক মরু অঞ্চলে তোমার যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে। এরপর আমরা চলে আসছি রাসায়নিক আবহবিকারে। রাসায়নিক আবহবিকার পড়তে গেলে প্রথমেই কি আছে, রাসায়নিক আবহবিকার কাকে বলে, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া বা পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে দেখো রাসায়নিক আবহবিকার জানি আমরা আর্দ্র অঞ্চলে সংগঠিত হয়। রাসায়নিক আবহবিকার কোনটাকে বলছে, বলছে যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান O2, CO2, জলীয় বাষ্প প্রভৃতি জল, বিভিন্ন অ্যাসিড এবং ক্ষারের প্রভাবে ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর রাসায়নিকভাবে বিয়োজিত হয়, তাকে রাসায়নিক আবহবিকার বলে। এই রাসায়নিক আবহবিকার প্রক্রিয়াগুলি কি কি দেখো,
প্রথমে এই প্রক্রিয়াগুলোকে তোমার 4টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার জারণ, তারপর হচ্ছে কার্বনেশন বা অঙ্গারযোজন, তারপর হচ্ছে জলযোজন বা হাইড্রেশন, আর সবশেষে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। অক্সিডেশন, হাইড্রেশন, হাইড্রোলিসিস এবং দ্রবণ, এই কতগুলো ভাগে 4টে ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথমে আমরা অক্সিডেশন বা জারণ সম্পর্কে আলোচনা করব। অক্সিডেশন মানে অক্সিজেন যুক্ত হওয়া, জারের অন, ঠিক আছে। লৌহ মিশ্রিত খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে অক্সিডেশন বা জারণ ঘটে। পদ্ধতি কি বলছে, লৌহাকরিকে লোহা যখন ফেরাস অক্সাইড হিসাবে অবস্থান করে তা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু জারণ পদ্ধতিতে আবহবিকারের সময় লোহার সঙ্গে বাতাসের অক্সিজেন যুক্ত হলে মূল খনিজ ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয়ে লিমোনাইটের সৃষ্টি করে, যা সহজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। একই কারণে লোহার জিনিসে মরচে ধরলে সহজেই তা নষ্ট হয়ে যায়। তাহলে লোহার মরিচা ধরাটা কোন পদ্ধতি? অক্সিডেশন বা জারণ পদ্ধতি। এখানে দেখো তোমার কেমিক্যাল রিয়াকশানটা দেওয়া হয়েছে। 4FeO ফেরাস অক্সাইড প্লাস 3H2O মানে জল প্লাস O2 সমান 2Fe2O3 3H2O, ঠিক আছে, এটাকে লিমোনাইট বলছে। আরও একটা হচ্ছে তোমার FeS মানে ফেরাস সালফাইড প্লাস 2O2 মানে অক্সিজেন, এটি কিসে পরিণত হচ্ছে? FeSO4 মানে ফেরাস সালফাইড। এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপর দেখো কার্বনেশন, কার্বনেশন বা অঙ্গারযোজন। এটাকে কোনটাকে বলছে? চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে প্রকৃতির কার্বন ডাই অক্সাইড CO2 এর রাসায়নিক বিক্রিয়ার ফলে যে আবহবিকার হয় তাকে অঙ্গারযোজন বা কার্বনেশন বলে। এই পদ্ধতিটা কি বলছে? কার্বনেশন প্রক্রিয়ায় চুনাপাথরযুক্ত শিলা বিয়োজিত হয় এবং মূল খনিজগুলি নতুন খনিজে পরিণত হয়ে সহজেই ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে এটা গেল তোমার কার্বনেশন। এই বিক্রিয়াটি কীভাবে হয়ে থাকে দেখো, বলছে বৃষ্টির জল বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে পড়ার সময় বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, যথা H2O প্লাস CO2 সমান H2CO3 কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড চুনাপাথরের উপর পতিত হলে যে বিক্রিয়া ঘটে তাতে চুনাপাথরের মধ্যে থাকা ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়ে তা সহজেই দ্রবীভূত এবং অপসারিত হয়। CO3 প্লাস H2CO3 মানে ক্যালসিয়াম কার্বনিক অ্যাসিড ইজ ইকুয়াল টু Ca ইন্টু HCO3 তার হোল 2, ঠিক আছে। বা কার্বনেশন প্রক্রিয়ায় চুনাপাথরে গঠিত কাস্ট অঞ্চলে চুনাপাথর বিয়োজিত এবং ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে, ফলে ভূমির উপর পরিবর্তন ঘটে। চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত কঠিন ক্যালসাইটকে স্ট্যালাকটাইট এবং মেঝেতে জমা পড়া গোলাকার ক্যালসাইটকে ভূমিরূপকে স্ট্যালাগমাইট বলে। তাহলে এখানে স্ট্যালাকমাইট কি এটা দেখা হলো। প্লাস দেখো আমাদের যে মার্বেল পাথরে যে সমস্ত সৌধগুলো আছে, যেমন ধরো আমাদের তাজমহল আছে, এই তাজমহলে যে কেমিক্যাল রিয়াকশানটা হয় সেটা কিন্তু এই কার্বনেশন পদ্ধতির ফলে হয়, বা অ্যাসিড বৃষ্টির ফলে এই পরিবর্তনটা কিন্তু হয়ে থাকে। এবার দেখো হাইড্রেশন বা জলযোজন, এটাকে কোনটাকে বলছে? বলছে শিলার মধ্যে থাকা খনিজ পদার্থের সঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় জল যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার ঘটে শিলাটির পরিবর্তন ঘটায় সেই প্রক্রিয়াকে জলযোজন বা হাইড্রেশন বলা হয়। হাইড্রেশনের ফলে শিলা গঠনকারী খনিজগুলি দৃঢ় সংঘবদ্ধ থাকে না এবং সহজেই ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। জলযোজন বা হাইড্রেশনের ফলে হেমাটাইট লিমোনাইটে পরিণত হয়, তবে জলযোজন প্রক্রিয়ায় আবহবিকারের ফলে যথার্থ রাসায়নিক পরিবর্তন ঘটে না। আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিসের ফলে এই পরিবর্তন ঘটে, ঠিক আছে। এখানে দেখো হাইড্রেশনের পদ্ধতিগুলো সম্পর্কে আছে এখানে। তাহলে দেখো হাইড্রেশনের পদ্ধতি কি, যে শিলার মধ্যে থাকা খনিজের সঙ্গে জলের বিক্রিয়ার ফলে এই শিলার মধ্যে পীড়নের সৃষ্টি হয়। এই পীড়ন নির্দিষ্ট সীমা অতিক্রম করে শিলা সহজেই বিয়োজিত এবং চূর্ণ বিচূর্ণ হয়। উদাহরণ দেখো, বলছে 2Fe2O3 মানে হেমাটাইট প্লাস 3H2O মানে জল, এটা কিসে পরিণত হচ্ছে? লিমোনাইটে পরিণত হচ্ছে, অর্থাৎ 2Fe2O3 এবং 3H2O। এটা হচ্ছে প্রথম। এবং দ্বিতীয় একটা উদাহরণ দিয়েছে CaSO4 অর্থাৎ অ্যানাহাইড্রেট প্লাস 2H2O জল, এটা কিসে পরিণত হচ্ছে? CaSO4 এবং 2H2O অর্থাৎ জিপসামে পরিণত হচ্ছে। এখানে যে কোনো একটা উদাহরণ তোমরা দিতে পারো। এবারে শেষ যে পদ্ধতি সেটা হচ্ছে তোমার হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ। বলছে শিলা গঠনকারী খনিজ পদার্থ এবং জলের অণুর বিক্রিয়া এবং বিয়োজনকে হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ বলে। পদ্ধতি কি? প্রকৃতপক্ষে আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস হলো এমন একটি রাসায়নিক প্রক্রিয়া যার ফলে জল
হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে ভেঙে গিয়ে খনিজ পদার্থের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক আবহবিকার ঘটায়, যার ফলে নতুন খনিজের সৃষ্টি হয়। হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমেই ফেলসপার নামক খনিজ পদার্থ অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রক্সাইডে পরিণত হয়। তাহলে এটার তোমার উদাহরণ কি বলছে, 2KAlSi3O8 প্লাস HOH বা জল ইজ ইকুয়াল টু HAlSi3O8 প্লাস KOH, অর্থাৎ অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি। এরপর দেখো কি আছে বলছে, কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রাধান্য লাভ করে। তাহলে দেখো আর্দ্র প্রকৃতির নিরক্ষীয় এবং নাতিশীতোষ্ণ এবং কাস্ট অঞ্চলে কিন্তু তোমার রাসায়নিক আবহবিকার প্রাধান্য লাভ করে, অর্থাৎ আর্দ্র অঞ্চলে তোমার রাসায়নিক আবহবিকার প্রাধান্য লাভ করছে এবং কাস্ট অঞ্চল এ প্রাধান্য লাভ করছে। এরপর দেখো যেটা আছে যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য। তাহলে দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে। প্রথম যে পার্থক্য আমি সেটা তোমাদের বলে দিলাম যে যান্ত্রিক আবহবিকার শুষ্ক অঞ্চলে দেখা যায়, আর রাসায়নিক আবহবিকার কিন্তু আর্দ্র অঞ্চলে দেখা যায়। এটা হচ্ছে প্রধান পার্থক্য। এরপর দেখো যেগুলো আছে সেগুলো আমি পরপর বলছি। যে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে শিলাস্তর যখন ফেটে ছোট ছোট খণ্ড বা চূর্ণে পরিণত হয়ে মূল শিলার উপরে অবস্থান করে তখন তাকে যান্ত্রিক আবহবিকার বলে। আর বলছে নানান রাসায়নিক প্রক্রিয়ায় শিলা বিয়োজিত হওয়ার ঘটনাকে রাসায়নিক আবহবিকার বলে। যান্ত্রিক আবহবিকার প্রধানত তাপমাত্রার পরিবর্তনে শিলাস্তরের মধ্যে চাপের তারতম্য, জল তুষারে পরিবর্তিত হওয়ার ফলে চাপ বৃদ্ধিতে এবং মানুষ, জীবজন্তু এবং কীটপতঙ্গের কাজকর্মের ফলে সংঘটিত হয়। অন্যদিকে রাসায়নিক আবহবিকারে বাহ্যিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিলার মূল রাসায়নিক গঠনও পরিবর্তিত হয়। যান্ত্রিক আবহবিকারের ফলে শিলার শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন হয়, শিলা গঠনকারী খনিজের কোনো মৌলিক পরিবর্তন ঘটে না। অন্যদিকে রাসায়নিক আবহবিকারের ফলে শিলার খনিজের মৌলিক পরিবর্তন ঘটে এবং প্রধান খনিজ পরিবর্তিত হয়ে গৌণ খনিজে পরিণত হয়। তারপর দেখো প্রধানত উষ্ণ ও শুষ্ক মরু এবং মরুপ্রায় অঞ্চল, উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল এবং শীতল পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। অন্যদিকে প্রধানত উষ্ণ এবং আর্দ্র জলবায়ু নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে সাধারণত রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লাভ করে। যান্ত্রিক আবহবিকার সংঘটিত হওয়ার সময়ে অনেক ক্ষেত্রে শব্দ হয়, কিন্তু রাসায়নিক আবহবিকার ঘটে তোমার নিঃশব্দে। যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি হলো যেমন পিণ্ড বিসরণ, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, তুহিন খণ্ডীকরণ প্রভৃতি। অন্যদিকে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি হচ্ছে তোমার অঙ্গারযোজন, জলযোজন, জারণ, দ্রবণ প্রভৃতি। তাহলে এটা গেল তোমার এই দুটোর মধ্যে পার্থক্য। এরপর আমাদেরকে শেষ যেটা জানতে হবে যে জৈব আবহবিকার কাকে বলে, জৈব আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি কী কী। তাহলে জৈব আবহবিকার মানে জীব জগৎ দ্বারা যে আবহবিকার হয়। দেখো যে পদ্ধতিতে উদ্ভিদ এবং প্রাণীর সাহায্যে শিলা চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয় তাকে জৈব আবহবিকার বলে। জৈব আবহবিকার উদ্ভিদ এবং প্রাণী দ্বারা হতে পারে। দেখো এখানে আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে জৈব আবহবিকার একই সঙ্গে যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকার, হ্যাঁ এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটা কী হবে একই সঙ্গে যান্ত্রিক রাসায়নিক আবহবিকার। বলছে দেখো প্রথমে বলছে উদ্ভিদের দ্বারা যান্ত্রিক আবহবিকার। বলছে উদ্ভিদের শিকড় শিলাস্তরের ফাটলের মধ্যে প্রবেশ করে ফাটলকে বাড়িয়ে দিয়ে যান্ত্রিকভাবে ফাটিয়ে দেয়, এটি হলো উদ্ভিদের দ্বারা যান্ত্রিক আবহবিকার। অন্যদিকে উদ্ভিদের দ্বারা রাসায়নিক আবহবিকার কি বলছে, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি শিলার ওপরে পড়ে বিয়োজিত হয়ে সৃষ্টি হয় বিভিন্ন জৈব অ্যাসিড, হ্যাঁ শিলার রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে রাসায়নিক পরিবর্তন ঘটায়। এরপর দেখো প্রাণীর দ্বারা যান্ত্রিক আবহবিকার কি বলছে, কেঁচো, উইপোকা, ইঁদুর প্রভৃতি জন্তু ভূপৃষ্ঠে আঁচড় কেটে গর্ত করে তাদের বাসস্থান তৈরি করে এবং তার ফলে শিলার যান্ত্রিক বিচূর্ণীভবন ঘটে। অন্যদিকে রাসায়নিক আবহবিকার কীভাবে হয় বলছে, মৃত প্রাণী, কীটপতঙ্গ, জীবাণু, ব্যাকটেরিয়া, দেহ নিঃসৃত রস এবং অ্যাসিড জৈবিকভাবে শিলার রাসায়নিক আবহবিকার ঘটায় এবং মানুষের কাজের ফলে আবহবিকার বলছে, কয়লা, লোহা ইত্যাদি খনিজ দ্রব্য আহরণের ফলে ভূ অভ্যন্তরে ডিনামাইট ফাটিয়ে ভূপৃষ্ঠের যন্ত্রের সাহায্যে শিলাস্তরে ফাটল ধরানো হয়। পাহাড়ি এলাকায় রাস্তা ও রেলপথ নির্মাণ এবং জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির জন্য শিলায় ফাটল ধরানো হয়। পাহাড়ের ঢালে অবৈজ্ঞানিক প্রথায় চাষের ফলে এবং বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টির দরুন আবহবিকার ঘটে। তাহলে এটা গেল তোমার জৈবিক আবহবিকার, অর্থাৎ একইভাবে একই সঙ্গে কিন্তু যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকার কিন্তু এখানে সংগঠিত হয়ে থাকে। এরপরে দেখো আমাদেরকে যেটা জানতে হবে বলছে আবহবিকারের ফলাফলগুলি কী কী। তাহলে দেখো আমরা আবহবিকারের পদ্ধতি, আবহবিকার কেন হয় এগুলো সবই সম্পর্কে জানলাম, কোন কোন অঞ্চলে হয়ে থাকে এগুলো জানলাম। এবার আমাদেরকে জানতে হবে যে আবহবিকারের ফলে আমাদের কি কি হয়। দেখো প্রথম যে ফল অর্থাৎ যেটার সুবিধা আমরা সরাসরি ভোগ করি সেটা হচ্ছে মৃত্তিকা, বুঝতে পেরেছো। এই মৃত্তিকা কিন্তু সৃষ্টি হয় আবহবিকারের ফলেই। তাহলে দেখো প্রথমে কি হচ্ছে আবহবিকারের ফলাফল, এক নম্বর হচ্ছে খনিজের পরিবর্তন এবং নতুন খনিজ সৃষ্টি। বলছে রাসায়নিক আবহাওয়ার প্রভাবে ভারী
খনিজ হালকা খনিজে পরিণত হয় এবং নতুন খনিজ সৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চলে যেখানে শিলায় অ্যালুমিনার প্রাধান্য রয়েছে সেখানে গভীর রাসায়নিক আবহবিকারের প্রভাবে বক্সাইডের সঞ্চয় হয়। তারপরে রেগোলিতের উৎপত্তি। তাহলে রেগোলিত আমি বলেছি আগে কোনটাকে বলে, রেগোলিত আর বিচূর্ণী ভবন অর্থাৎ চূর্ণ বিচূর্ণ শিলাটাকে রেগোলিত বলা হয়। তাহলে রেগোলিতের উৎপত্তি থেকে বিভিন্ন আবহবিকার প্রক্রিয়ায় শিলাস্তরের উপরিভাগ চূর্ণ বিচূর্ণ পদার্থ দিয়ে যে হালকা শিথিল স্তর সৃষ্টি হয় তা হলো রেগোলিত। এই রেগোলিত থেকেই কিন্তু পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি হয়। তারপরে কি আছে, মৃত্তিকার উৎপত্তি হচ্ছে রেগোলিত থেকে যুগ যুগ ধরে বিভিন্ন জটিল প্রক্রিয়ায় মৃত্তিকার উৎপত্তি হয়। বিশেষ বিশেষ অঞ্চলে সুনির্দিষ্ট আবহবিকার প্রক্রিয়া কার্যকর হওয়ার জন্য সুনির্দিষ্ট কিছু মৃত্তিকার উৎপত্তি হয়। ক্রান্তীয় মণ্ডলে গভীর রাসায়নিক আবহবিকারের প্রভাবেই উচ্চভূমিতে ল্যাটাইট মৃত্তিকার সৃষ্টি হয়। চুনাপাথর গঠিত কার্স্ট অঞ্চলে সৃষ্টি হয় টেরারোসা। এরপরে কি আছে, ভূমিরূপের পরিবর্তন হচ্ছে আবহবিকারগ্রস্ত শিলাস্তরের উপর ক্ষয়ীভবন দ্রুত ঘটে। আবহবিকার ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, আবার আবহবিকারগ্রস্ত পদার্থ পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে অপসারিত হয়। এরপরে 5 নম্বর আছে ভূমিরূপ সৃষ্টি। বলছে তুষারের কার্যে পর্বতের পাদদেশে স্ক্রিয়া এবং ট্যালাস দিয়ে প্রস্তর ক্ষেত্র গড়ে ওঠে। কার্স্ট অঞ্চলে অঙ্গার যোজন এবং দ্রবণ প্রক্রিয়ায় গুহা, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, সিংহোল, কাস্ট টাওয়ার প্রভৃতি দৃষ্টিনন্দন ভূমিরূপ সৃষ্টি করে। গ্রানাইট শিলা স্তরে স্তরে পেঁয়াজের খোসার মতো খুলে গিয়ে এক্সফোলিয়েশন গম্বুজ। মরুভূমিতে আবহবিকার এবং ক্ষয়ীভবনের যৌথ প্রক্রিয়ার সৃষ্টি হয় ইনসালবেজ, বোনহার্ট, টর প্রভৃতি ভূমিরূপ। তাহলে এটা গেল আবহবিকারের ফলাফল। এরপর আমাদের জানতে হবে যে আবহবিকারের ফলে কিভাবে মৃত্তিকার সৃষ্টি হয়। আমি তোমার প্রথমেই ফলাফল পড়ার আগে বললাম যে প্রধান যেটা হচ্ছে সেটা হচ্ছে মৃত্তিকার সৃষ্টি। এবার আমাদেরকে কীভাবে মৃত্তিকার সৃষ্টি হয় সেটা সম্পর্কে আমাদেরকে বলতে হবে। তাহলে দেখো প্রথমে মৃত্তিকা কীভাবে হয় বলছে, আবহবিকারের ফলে ভূপৃষ্ঠের শিলাস্তর ক্রমাগত চূর্ণ বিচূর্ণ এবং বিয়োজিত হয়ে অবশেষে সূক্ষ্ম সূক্ষ্ম কণায় পরিণত হয় এবং ভূত্বকের উপরে রেগোলিত নামে এক ধরনের বিচূর্ণী ভবন স্তর পড়ে থাকে। রেগোলিতকেই মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থা বলা যেতে পারে। কালক্রমে বিভিন্ন ধরনের জৈবিক এবং রাসায়নিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রেগোলিতের প্রাথমিক উপাদানগুলি বিস্তৃষ্ট এবং স্তরীভূত হয়ে মাটি সৃষ্টি হয়। ভূত্বকের উপরিভাগে গড়ে ওঠা যে স্বল্প পুরু এবং ভঙ্গুর স্তর উদ্ভিদ জন্মানোর অনুকূল তাকে মৃত্তিকা বা মাটি বলে। আসলে চূর্ণ বিচূর্ণ হওয়া শিলার সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয়ে প্রকৃত মৃত্তিকার সৃষ্টি হয়। তাহলে এখানে তোমার মৃত্তিকা কাকে বলে এটা কিন্তু বলা হলো। এবারে মৃত্তিকা সৃষ্টির পর্যায়গুলিকে দেখো 4টে ভাগে ভাগ করা হয়। এই 4টে ভাগ সম্পর্কে কিন্তু তোমাদেরকে লিখতে হবে বা পড়তে হবে এবং ছবি বলতে এই জিনিসটাকে কিন্তু দিতে হবে। অর্থাৎ মৃত্তিকার যে এ, বি, সি এবং ডি এই 4টে স্তর আছে, এর মধ্যে এ এবং বি এই দুটো স্তরকে বলা হয় সোলাম। বুঝতে পেরেছো? আমি তোমাদের সোলাম কাকে বলে সেটা আমি কিছু পরে বলছি। এ এবং বি স্তরকে বলা হয় সোলাম, সি স্তরকে বলা হয় রেগোলিত এবং ডি স্তর হচ্ছে তোমার মেন শিলাস্তর। বুঝতে পেরেছো? অর্থাৎ মেন শিলাস্তরটা প্রথমে আবহবিকার প্রাপ্ত হয়ে রেগোলিতে পরিণত হয়। রেগোলিতের সঙ্গে এবারে জৈব পদার্থ আরে মিশ্রিত হয়ে জটিল পদ্ধতিতে মৃত্তিকার সৃষ্টি হয়। এই এ এবং বি এই স্তরটিকে একসঙ্গে বলা হয় সোলাম, যে স্তরটাতে মানুষ বসবাস করছে, উদ্ভিদ বসবাস করছে, প্রাণী বসবাস করছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার দেখো প্রথম পর্যায়টা দেখি। বলছে প্রথমে রেগোলিতের সৃষ্টি, অর্থাৎ এই যে রেগোলিতটা যে সৃষ্টি হচ্ছে অর্থাৎ সি স্তরের সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে প্রথম পর্যায়। তাহলে রেগোলিত কীভাবে সৃষ্টি হয়? ওই যে মাটি সৃষ্টির প্রথম পর্যায়ে আদি শিলা যান্ত্রিক এবং রাসায়নিক এবং জৈবিক আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে ভূপৃষ্ঠের ওপর চূর্ণ বিচূর্ণ বিয়োজিত শিলায় গঠিত ভূস্তর হচ্ছে রেগোলিত সৃষ্টি হয়। রেগোলিতকে শিলা এবং মাটির মাঝামাঝি অবস্থা বলা হয়। এরপর দ্বিতীয় পর্যায় হচ্ছে কি হিউমিফিকেশন, অর্থাৎ হিউমাস যুক্ত হবে। হিউমাস অর্থাৎ জৈব বস্তু কিন্তু তোমার রেগুলিতের সঙ্গে যুক্ত হওয়াটাকে বলছে হিউমিফিকেশন। বলছে মাটি সৃষ্টির দ্বিতীয় পর্যায়ে মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষকে বিভিন্ন অনুবীক্ষণিক জীব এবং জীবাণু বিয়োজন ক্রিয়ার মাধ্যমে হিউমাসে পরিণত করে। এক কথায় মৃত্তিকায় পরিণত গলিত বিশিষ্ট জীবদেহ হলো হিউমাস। তাহলে এটা এবারে তোমার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ বি স্তরে পরিণত হলো। এরপর কি সি স্তর অর্থাৎ তৃতীয় স্তর বলছে কি খনিজকরণ। বলছে মাটির সৃষ্টির তৃতীয় পর্যায়ে আবহবিকারজাত পদার্থ ও হিউমাস জটিল রাসায়নিক প্রক্রিয়ায় একসঙ্গে মিলেমিশে নতুন নতুন খনিজ সৃষ্টি করে, এই প্রক্রিয়াকে খনিজকরণ বলে। এবারে শেষ প্রক্রিয়া মানে যেখানে সোলামের সৃষ্টি হচ্ছে। বলছে কি দেখো মাটি গঠনকারী প্রক্রিয়া চলাকালীন সময়ে দ্রবীভূত খনিজ পদার্থ ও মৌলগুলি মাটির উপরের স্তর এ থেকে নিচে বি স্তরে এলুভিয়েশন
হ্যাঁ, এলুভিয়েশন মানে কি বলতো, ক্ষরণ, অর্থাৎ উপর থেকে পদার্থগুলো নিচে আসছে সেটাকে বলছে এলুভিয়েশন। আর ইলুভিয়েশন মানে সঞ্চয়, অর্থাৎ কোনো একটা স্তর থেকে এলুভিয়েশন হয়ে যখন কোনো একটা স্তরে সঞ্চয় হচ্ছে তখন সেটাকে বলছে ইলুভিয়েশন পদ্ধতিতে স্থানান্তরিত হয়ে হয় এবং মাটির নিচের স্তরে ইলুভিয়েশন পদ্ধতিতে নিজেদের মধ্যে আবদ্ধ হয়। অর্থাৎ এলুভিয়েশন হচ্ছে তোমার চুই সরণ, অর্থাৎ উপর থেকে নিচে যখন স্থানান্তর হচ্ছে তখন সেটাকে এলুভিয়েশন বলছে, আর যখন নিচের স্তরে সঞ্চিত হচ্ছে তখন সেটাকে বলছে ইলুভিয়েশন। এক্ষেত্রে হয় ই আর এক্ষেত্রে হয় আই। পরিষ্কার হয়েছে? এইভাবে আবহবিকার এবং মাটি গঠন প্রক্রিয়ার সম্মিলিত কার্যকলাপকে মাটির সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে মাটির বিভিন্ন উপাদানের ভৌত এবং রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে এবং ভূত্বকের উপরিভাগে খনিজ পদার্থ ও জৈব পদার্থের সমৃদ্ধ বালি, পলি, কাদা সম্মিলিত এক স্বল্প পুরু ভঙ্গুর স্তর গড়ে ওঠে, যা উদ্ভিদ জন্মানোর অনুকূল এবং মৃত্তিকা বা মাটি নামে পরিচিত। এইভাবে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মাটি, আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে পর্জল মাটি, তৃণভূমিতে চার নজের মৃত্তিকার সৃষ্টি হয়। তাহলে এটা গেল তোমার মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া বা মৃত্তিকা কীভাবে সৃষ্টি হচ্ছে আবহবিকারের ফলে। এরপরে দেখো মৃত্তিকা ক্ষয় কাকে বলে। মৃত্তিকা ক্ষয় কাকে বলে, এর কারণগুলি কি কি। তাহলে মৃত্তিকা ক্ষয় কোন জিনিসটাকে বলছে? মৃত্তিকা ক্ষয় হচ্ছে তোমার বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত প্রভৃতি দ্বারা এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে মাটির উপরের অংশ অসংবদ্ধ এবং আলগা হয়ে অপসারিত হলে তখন তাকে মৃত্তিকা ক্ষয় বলে। এর কারণগুলি কি কি? দুটো কারণ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, একটা মানুষ সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলি কি কি? দেখো, প্রাকৃতিক কারণ হচ্ছে জলপ্রবাহ, জলপ্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হয়, বায়ু প্রবাহের জন্য মৃত্তিকা ক্ষয় হয়, হিমবাহ এবং সমুদ্র তরঙ্গের জন্য ক্ষয় হয়, বৃষ্টিপাতের জন্য ক্ষয় হয়, ভূমির ঢালের জন্য ক্ষয় হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার প্রাকৃতিক কারণ। আর মানুষ সৃষ্ট কারণ কি কি? অনিয়ন্ত্রিত বৃক্ষছেদন, অর্থাৎ মানুষ বসবাসের জন্য হোক, চাষের জন্য হোক বা আসবাবপত্রের জন্য হোক, কোনো রকম নিয়ম না মেনেই তোমার বৃক্ষছেদন করছে। অবৈজ্ঞানিক কৃষি পদ্ধতি অর্থাৎ ঝুম চাষ, হ্যাঁ, বা আরও অন্যান্য যে সমস্ত কৃষি পদ্ধতিগুলো অবৈজ্ঞানিকভাবে করায় কিন্তু মৃত্তিকা ক্ষয় হচ্ছে। অনিয়ন্ত্রিত পশুচারণ, অর্থাৎ পশুচারণ করতে হবে কিন্তু দেখো অনিয়ন্ত্রিত মানে কি, অপরিণত গাছকে তারা খেয়ে বসছে, ফলে গাছটা বড়ই হতে পারছে না, বা যে সমস্ত গাছকে খেলে গাছের ক্ষতি হয় সেই গাছগুলোকে কিন্তু খেয়ে ফেলছে। এরপর দেখো নির্মাণ কাজ, অর্থাৎ রাস্তাঘাট, সেতু নির্মাণ, ইটভাটা স্থাপন, বাড়ি তৈরি, এগুলো সবই হচ্ছে তোমার ওই নির্মাণ কাজের অন্তর্গত। তাহলে এই দুটো কারণ অর্থাৎ প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক এইভাবে কিন্তু মৃত্তিকাকে তোমার ক্ষয় করছে এবং মৃত্তিকা ক্ষয়ের কারণ হচ্ছে এগুলি। এরপর দেখো মৃত্তিকা সংরক্ষণ। মৃত্তিকা ক্ষয় হলে কিন্তু সভ্যতারও ক্ষয় হবে, অর্থাৎ আমরা আমাদের যে প্রয়োজনীয় রসদ, সেটা খাদ্য হোক, বস্ত্র হোক, এগুলো কিন্তু সবই আমরা পাচ্ছি মৃত্তিকা থেকে। কিন্তু যদি এটাকে আমরা সংরক্ষণ করতে না পারি তাহলে আমাদের খাদ্য আর বস্ত্র কিন্তু চলে যাবে, আর এইগুলো যদি চলে যায় তাহলে আমরা আমাদের বাসস্থান নিয়ে আমরা কিছুই করতে পারবো না। তাহলে দেখো আমাদের মৃত্তিকা সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ কাকে বলে সেটা কিন্তু এবার আমাদেরকে জানতে হবে। তাহলে মৃত্তিকা সংরক্ষণ কোন জিনিসটাকে বলছে? বলছে ক্ষয় এবং অবনমনের হাত থেকে রক্ষা করে মৃত্তিকা সম্পদকে মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে মৃত্তিকা সংরক্ষণ বলে। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি কি কি? প্রথমেই হচ্ছে কি, অর্থাৎ মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি বা উপায়গুলি হচ্ছে, প্রথমে হচ্ছে বৃক্ষরোপণ করতে হবে, পশুচারণকে নিয়ন্ত্রিত করতে হবে, শস্যাবর্তন করতে হবে। শস্যাবর্তন করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতাটা ঠিক থাকবে, অন্যদিকে মৃত্তিকা ক্ষয়টাও কিন্তু কম হবে। এরপর দেখো ধাপ চাষ পদ্ধতিতে, অর্থাৎ ঝুম চাষ পদ্ধতিতে না করে ঝাপ চাষ পদ্ধতিতে চাষ করতে হবে। সমোন্নতি রেখা বরাবর চাষ, অর্থাৎ পার্বত্য অঞ্চলে সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে চাষ করলে প্রবাহিত জলধারা বাধাপ্রাপ্ত হয়ে মৃত্তিকা ক্ষয় হ্রাস পায়। এরপর দেখো ফালি চাষ। ফালি চাষ বলছে সমোন্নতি রেখার সমান্তরালে চাষ না করে ঢালের আড়াআড়িভাবে ফালি তৈরি করে চাষ করলে মাটির সংরক্ষণ হয়। এরপর দেখো স্থানান্তর কৃষি, বলছে আদিবাসী কৃষকদের সচেতন করে স্থানান্তর কৃষি বা ঝুম চাষ বন্ধ করতে পারলে অরণ্য সংরক্ষণ হয়। এবার জৈব সারের ব্যবহার, অর্থাৎ রাসায়নিক সারের পরিবর্তে যদি আমরা জৈব সার ব্যবহার করি তাহলে কিন্তু মৃত্তিকার ক্ষয় মানে হবে। এরপর দেখো বাঁধ নির্মাণ, বলছে নদী পাড় বা সমুদ্র উপকূলে বাঁধ নির্মাণ করলে অথবা কংক্রিট দিয়ে নদী পাড় এবং উপকূল অংশ বাঁধালে মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করা সম্ভব। এরপর কি শেল্টার বেল্ট, এটা কি? বলছে শক্তিশালী বায়ু প্রবাহের গতিপথে অসংখ্য গাছ সমান্তরালভাবে রোপণ করলে বায়ু প্রবাহের গতি প্রতিরোধ করে মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ হ্রাস করে। যেমন ধরো ম্যানগ্রোভ অরণ্য আমাদের সুন্দরবন অঞ্চলে আছে বলে কিন্তু আমাদের ক্ষয় অনেকটা হ্রাস করছে। তারপর কি মালচিং। মালচিং কোনটাকে বলছে? বলছে শুষ্ক এবং মরুপ্রায় অঞ্চলে মাটির উপরে লতাপাতা, খড়কুটো, ঘাস
আগাছা প্রভৃতি বিছিয়ে রাখলে মাটির বাষ্পীভবনের হার হ্রাস পায় এবং মৃত্তিকার আর্দ্রতা বজায় রাখে, ফলে চাষাবাদের সুবিধা হয়। মৃত্তিকা সংরক্ষণের এই পদ্ধতিকে মালচিং বলা হয়। এবং অন্যান্য পদ্ধতি এছাড়া অম্লধর্মী মৃত্তিকায় চুন মিশিয়ে অম্লতা নিয়ন্ত্রণ, জল নিষ্কাশনের সুব্যবস্থা মাধ্যমে মৃত্তিকার লবণতা হ্রাস প্রভৃতি ব্যবস্থার মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। তাহলে দেখো এতদূর পর্যন্তই আমি যতদূর হওয়ার দেখো বোঝানোর চেষ্টা করা আমি করলাম এবং কীভাবে লিখতে হয় সেগুলো সবই বললাম। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।